মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ একটানা পূর্ণ কাহিনী। গল্পের শুরুতেই সবাইকে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় এবং আপনার পরিবার পরিজন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাণ্ডব ও কৌরবদের মধ্যে বহু বছরের বিরোধ শেষমেশ যুদ্ধের রূপ নিল। কৃষ্ণ শেষ চেষ্টা করেছিলেন শান্তির জন্য, কিন্তু দুর্যোধনের অহংকার কোনো সমঝোতার পথ রাখল না। ঠিক হল, কুরুক্ষেত্রের প্রান্তরে অস্ত্রসজ্জিত দুই পক্ষের মধ্যে ধর্মযুদ্ধ হবে। যুদ্ধক্ষেত্রে 18 অক্ষৌহিনী সেনা, পাণ্ডবদের 7, কৌরবদের 11। ভোরের আকাশে শঙ্খধ্বনি, রথের ঘণ্টাধ্বনি, হাতির গর্জন আর সৈন্যদের স্লোগান, পুরো মাটি যেন কেঁপে উঠল। প্রথম দিন ভীষ্মের বজ্র আঘাত। ভীষ্ম সেনাপতি হয়ে বজ্র বিন্যাসে কৌরবদের সাজালেন। ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের নেতৃত্বে দাঁড়ালেন। যুদ্ধ শুরু হতেই ভীষ্ম যেন বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়লেন। অসংখ্য সৈন্য নিহত, ধনুকের তীর আকাশ ঢেকে ফেলল। ভীম দুর্যোধনের কয়েক ভাইকে হত্যা করলেন, কিন্তু দিনের শেষে পাণ্ডবরা চাপে রইল। দ্বিতীয় দিন ভীমের প্রতিশোধ। কৌরবরা অর্ধচন্দ্র বিন্যাসে আক্রমণ করে। ভীম যেন ক্রোধের আগুনে জ্বলতে লাগলেন। 14 জন কৌরব রাজপুত্র নিহত। অর্জুন শত্রু সেনার ডান দিক ভেঙে দেন। উভয় পক্ষ সমানে সমান ক্ষতি পায়। তৃতীয় দিন তাণ্ডব ও পাল্টা আঘাত। ভীষ্ম সাপ বিন্যাসে আক্রমণ শুরু করেন। পাণ্ডব সেনা পিছিয়ে যায়। কৃষ্ণ অর্জুনকে এগোতে বলেন। অর্জুন ও ভীম মিলিতভাবে অনেক এলাকা পুনর্দখল করেন, কিন্তু দিনের শেষে কৌরবদের সামান্য প্রাধান্য রয়ে যায়। চতুর্থ দিন রক্তমাখা প্রান্তর। গরুর বিন্যাসে ভীষ্মের আক্রমণ। ভীম আবারও বহু রাজপুত্রকে হত্যা করেন। যুদ্ধের মাঠে রক্তে ভেসে যায় ঘাস। পাণ্ডবরা প্রতিরোধ গড়ে তোলে, ফলে দিন শেষে ভারসাম্য থাকে। পঞ্চম দিন গান্ডীবের তাণ্ডব। অর্জুনের ধনুক গান্ডীব থেকে তীরবৃষ্টি হয়। ভগদত্ত, ভূরিশ্রবা, শল্য প্রমুখ যোদ্ধাদের সঙ্গে লড়াই হয়। পাণ্ডবরা কিছু এলাকা দখল করে মনোবল বাড়ায়। ষষ্ঠ ও সপ্তম দিন চাপে পাণ্ডবরা। অর্ধচন্দ্র ও সারব বিন্যাসে কৌরবদের লাগাতার আক্রমণ। ভীষ্মের হাতে অসংখ্য সৈন্য নিহত। অভিমন্যু ও ভীম সাহসিকতা দেখান, কিন্তু ভীষ্মের শক্তি দমাতে পারে না। অষ্টম দিন ভীষ্মের সর্বশক্তি প্রয়োগ। গরুর বিন্যাসে ভীষ্ম যেন অপ্রতিরোধ্য। পাণ্ডবরা ভীষ্মকে থামানোর পরিকল্পনা নেয়। শিখণ্ডীকে সামনে এনে আক্রমণ করা হবে, কারণ ভীষ্ম নারী থেকে জন্ম নেওয়া শিখণ্ডীর বিরুদ্ধে অস্ত্র তুলবেন না। নবম ও দশম দিন ভীষ্ম পতন। নবম দিনে ভীষ্ম আবারও অদম্য হয়ে ওঠেন। দশম দিনে পরিকল্পনা বাস্তবায়ন হয়। শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন অসংখ্য তীর নিক্ষেপ করেন। ভীষ্ম সরসজ্জায় পতিত হন। তিনি আশীর্বাদ করেন, যুদ্ধের ফল যাই হোক, ন্যায় জয়ী হবে। একাদশ দ্বাদশ দিন দ্রোণ সেনাপতি। দ্রোণাচার্য সেনাপতি হয়ে চক্রব্যূহ সাজান। পাণ্ডবরা বারবার চাপে পড়ে। অভিমন্যু একমাত্র প্রবেশ করতে পারে এই বিন্যাসে, কিন্তু বেরোনোর পথ জানে না। ত্রয়োদশ দিন অভিমন্যুর বীরত্ব ও মৃত্যু। অভিমন্যু একা প্রবেশ করে ভেতরে তাণ্ডব চালায়, অসংখ্য শত্রু নিহত। কিন্তু 7 মহারথী মিলে নিয়মভঙ্গ করে তাকে আক্রমণ করে হত্যা করে। অর্জুন শপথ নেন, পরের দিন জয়দ্রথকে হত্যা করবেন। চতুর্দশ দিন জয়দ্রথ বধ। অর্জুন প্রতিজ্ঞা করেন, সূর্যাস্তের আগে জয়দ্রথকে না মারতে পারলে আগুনে প্রবেশ করবেন। কৃষ্ণ রথ চালিয়ে অসংখ্য শত্রুর ভেতর দিয়ে এগিয়ে যান। কৃত্রিম সূর্যগ্রহণ ঘটিয়ে জয়দ্রথকে বের করে আনেন। অর্জুন তার মস্তক উড়িয়ে দেন। পঞ্চদশ দিন দ্রোণ বধ। ভীম গুজব ছড়ান, অশ্বত্থামা নিহত, আসলে হাতি। দ্রোণ মুষড়ে পড়েন। ধৃষ্টদ্যুম্ন সুযোগ নিয়ে তাকে হত্যা করেন। ষোড়শ দিন কর্ণের উত্থান। কর্ণ সেনাপতি হয়ে প্রবল আক্রমণ চালান। তার বীরত্বে পাণ্ডব সেনা পিছিয়ে যায়, কিন্তু তারা পরদিনের জন্য প্রস্তুত হয়। সপ্তদশ দিন কর্ণ বনাম অর্জুন। এটাই দুই বীরের বহু প্রতীক্ষিত দ্বন্দ্ব। কর্ণ দুর্দান্ত লড়েন, কিন্তু রথের চাকা মাটিতে আটকে যায়। কৃষ্ণ অর্জুনকে সুযোগ নিতে বলেন। অর্জুন তীর ছুঁড়ে কর্ণকে বধ করেন। অষ্টাদশ দিন দুর্যোধনের পতন।
দুর্যোধন লুকিয়ে জলাশয়ে আশ্রয় নেয়। ভীম তাকে গদাযুদ্ধে আহ্বান করে। যুদ্ধের এক পর্যায়ে ভীম দুর্যোধনের উরুতে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেন। প্রতিশোধ পূর্ণ হয়। যুদ্ধ শেষে কৌরবদের প্রায় সব বীর নিহত। পাণ্ডবরা জয়ী হলেও হারায় অসংখ্য প্রিয়জন। ধ্বংসস্তূপের মধ্যে তারা উপলব্ধি করে এই যুদ্ধ কেবল রক্ত আর শোকের উত্তরাধিকার রেখে গেল।